বন্ধুরা, আজ আমি আলোচনা করব 11 ক্লাসে যে নতুন সিলেবাস প্রথম সেমিস্টারের জন্য যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাস ভিত্তিক বিভিন্ন ভূগোলের বিষয় নিয়ে আমি আলোচনা করব। ভূগোলের প্রথম অধ্যায়ের দ্বিতীয় যে ইউনিট, সেই দ্বিতীয় ইউনিট নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি এবং এখান থেকে যে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো, সেই এমসিকিউ গুলো আমি তোমাদেরকে দিচ্ছি এবং মুখে বলছি, সেগুলো তোমরা শোনো এবং স্ক্রিনে দেখো এবং এখান থেকে তোমাদের প্রশ্নগুলো কিন্তু 11 ক্লাসের প্রথম সেমিস্টারে কিন্তু কমন আসতে চলেছে। যাই হোক, তোমরা দেখে নাও যে এখান থেকে কি কি গুরুত্বপূর্ণ, অর্থাৎ প্রথম সেমিস্টারের দ্বিতীয় ইউনিটে যেগুলো রয়েছে তোমাদের, সেটা হচ্ছে অরিজিন অফ দ্য আর্থ অ্যান্ড ইন্টেরিয়র অফ দ্য আর্থ, অর্থাৎ পৃথিবীর উৎপত্তি এবং পৃথিবীর অভ্যন্তরভাগের বিভাজন। অর্থাৎ এই দ্বিতীয় ইউনিটের এই যে দুটি অংশ, এই দুটি অংশ থেকে তোমাদেরকে আমি গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো আলোচনা করব। সেই সঙ্গে তোমাদেরকে আমি স্ক্রিনেও এগুলো দেখাচ্ছি, তোমরা সেগুলো স্ক্রিনশট করে নিতে পারো বা খাতায় লিখে নিতে পারো বা এগুলো বারবার শুনে তোমরা মুখস্থ করতে পারো। এখান থেকে কিন্তু তোমরা অবশ্যই প্রশ্ন কমন পাবেই পাবে। যাই হোক বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমি শুরু করছি আজকের আলোচনা। প্রথম প্রশ্ন, মহাবিশ্ব এক অকল্পনীয় ক্ষুদ্র বিন্দু থেকে সৃষ্টি হয়েছিল, তাকেই সিঙ্গুলারিটি বলে কে অভিহিত করেন? তা দেখতে পাচ্ছ যে এখানে অপশন রয়েছে হাবল, কান্ট, আইনস্টাইন এবং নিউটন। এখানে উত্তর হয়ে যাবে অপশন সি, আইনস্টাইন। আর দ্বিতীয় প্রশ্নে আমরা চলে যাব। পরের প্রশ্ন, পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত নীহারিকা মতবাদটির অবতারণা করেন কে? এখানে অপশন রয়েছে অপশন এ ল্যাপলাস, অপশন বি জেফ্রিস, অপশন সি কান্ট, অপশন ডি হাবল। এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে অপশন এ ল্যাপলাস। পরের প্রশ্ন, বিগ ব্যাং কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? বিগ ব্যাং কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন ফ্রেড হয়েল। এখানে খুব মজার একটা জিনিস, বিগ ব্যাং থিওরিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা থিওরি। তোমাদের পরীক্ষার জন্য আমি এটা নিয়ে একটা ভিডিও অবশ্যই তোমাদের জন্য বানাবো ডিটেলসে। সেই ডিটেলসে জানা কিন্তু তোমাদের খুবই দরকার, কারণ এই ডিটেলস না জানলে তোমরা কিন্তু এখান থেকে ভালো করে অ্যান্সারগুলো দিতে পারবে না, কারণ এখান থেকে ঘুরিয়ে ফিরিয়ে অনেক ধরনের শর্ট কোশ্চেন হতে পারে। যাই হোক, যে থিওরিগুলো তোমাদের রয়েছে সেই থিওরিগুলো আমি এক এক করে আলোচনা করে ভিডিও বানিয়ে দেবো। যাই হোক, এখন আমি তোমাদের এমসিকিউ গুলো আলোচনা করে দিচ্ছি। এই ফ্রেড হয়েল বিবিসি আয়োজিত একটা অনুষ্ঠানে, অর্থাৎ ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশনে আয়োজিত একটা অনুষ্ঠানে মজার ছলে 1949 সালে তিনি এই বিগ ব্যাং কথাটি বলে ফেলেছিলেন। আর সেখান থেকেই নতুন যে থিওরি, পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত সর্বাধুনিক যে মতবাদ, সেই সর্বাধুনিক মতবাদকে বিগ ব্যাং থিওরি হিসেবে সবাই আমরা চিনে থাকি বা নামাঙ্কিত করে থাকি। যাই হোক, পরের প্রশ্ন, ভূত্বকের গড় গভীরতা কত কিলোমিটার? ভূত্বকের গড় গভীরতা হচ্ছে 30 কিলোমিটার। পরের প্রশ্ন, নিফে বলে পরিচিত স্তরটি হলো, নিফে বলে পরিচিত স্তরটি হলো অপশন এ শিয়াল, অপশন বি সীমা, অপশন সি কেন্দ্রমণ্ডল, অপশন ডি ম্যান্টল। এই নিফে নামে পরিচিত স্তরটি হলো কেন্দ্রমণ্ডল। অর্থাৎ নিফে, নিতে নিকেল আর এফ এ হচ্ছে ফেরাস, অর্থাৎ মানে লোহা। অর্থাৎ নিকেল এবং লোহা দ্বারা সমৃদ্ধ যে স্তরটি, সেই পৃথিবীর কেন্দ্রে, যেখানে পৃথিবীর আকর্ষণ ক্ষমতা বেশি হওয়ার কারণে সেই লোহা এবং নিকেল যে ভারী ভারী উপাদানগুলো, সেগুলো এই কেন্দ্রমণ্ডলে রয়েছে। তাই এই কেন্দ্রমণ্ডলকে সংক্ষেপে নিফে বলা হয়ে থাকে। পরের প্রশ্ন, গুরুমণ্ডল ও ভূত্বকের সংযোগস্থলে কোন বিযুক্তি রেখা দেখা যায়? গুরুমণ্ডল ও ভূত্বকের সংযোগস্থলে দেখা যায় মোহরভিসিক বিযুক্তি রেখা। এখানে যে ব্যক্তি বা যে বিজ্ঞানী এটা আবিষ্কার করেছে, তার নাম অনুযায়ী হয়েছে বিজ্ঞানী মোহরভিসিক এটি আবিষ্কার করেছিল, তাই তার নাম অনুসারে একে মোহ বিযুক্তি রেখা বা মোহরভিসিক বিযুক্তি রেখাও বলা হয়ে থাকে। পরের প্রশ্ন, পৃথিবীর কেন্দ্রে চাপের পরিমাণ কত? পৃথিবীর কেন্দ্রে চাপের পরিমাণে দেখো অপশন রয়েছে। অপশন এ 3000 কিলোবার, অপশন বি 2500 কিলোবার, অপশন সি 2000 কিলোবার, অপশন ডি 3500 কিলোবার। এর উত্তর হয়ে যাবে অপশন ডি 3500 কিলোবার। নেক্সট কোশ্চেন, কেন্দ্রমণ্ডলের ঠিক উপরে থাকে অপশন এ ম্যান্টল, অপশন বি সীমা, অপশন সি শিয়াল, অপশন ডি ভূপৃষ্ঠ। তাহলে এখানে উত্তর হয়ে যাবে কেন্দ্রমণ্ডল ঠিক উপরে থাকে ম্যান্টল, যাকে বাংলায় বলে গুরুমণ্ডল। পরের প্রশ্ন, মহাদেশগুলি প্রধানত কোন শিলায় গঠিত হয়? অপশন এ গ্রানাইট, অপশন বি ব্যাসল্ট, অপশন সি কোয়ার্টজাইট, অপশন ডি পেরিডোটাইট। এর উত্তর হয়ে যাবে অপশন এ গ্রানাইট। অর্থাৎ মহাদেশগুলি প্রধানত গ্রানাইট শিলা দ্বারা
গঠিত হয়, আর মহাসাগরগুলি ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত হয়। পরের প্রশ্ন, গুরুমণ্ডলের গভীরতা কত? অপশান এ 2595 কিমি, অপশান বি 3000 কিমি, অপশান সি 2860 কিমি, অপশান ডি 2900 কিমি। এর উত্তর হয়ে যাবে অপশান ডি 2900 কিমি। পরের প্রশ্ন, শিয়াল শিলাস্তর হলো অপশান এ গুরু শিলাস্তর, অপশান বি লঘু শিলাস্তর, অপশান সি নিম্ন ভূত্বক, অপশান ডি ভূপৃষ্ঠ। এই গুরু মানে ভারী এবং লঘু মানে হালকা, অর্থাৎ শিয়াল যে স্তরটি সেটা হালকা শিলা দ্বারা গঠিত, যেটার উপর মহাদেশগুলো অবস্থিত, সেই শিয়াল স্তরটা অর্থাৎ শিয়াল স্তরটি হলো লঘু শিলাস্তর। অপশান বি উত্তর হয়ে যাবে। পরের প্রশ্ন, অ্যাস্থনোস্ফিয়ারের উপস্থিতি লক্ষ্য করা যায়। অ্যাস্থনোস্ফিয়ারের উপস্থিতি লক্ষ্য করা যায় অপশান এ বহিগুরুমণ্ডলে, অপশান বি অন্তঃগুরুমণ্ডলে, অপশান সি শিয়াল স্তরে, অপশান ডি সীমা স্তরে। এর সঠিক উত্তর হয়ে যাবে অন্তঃগুরুমণ্ডলে। অর্থাৎ অ্যাস্থনোস্ফিয়ারটা কি তোমাদের জানার দরকার। অ্যাস্থনোস্ফিয়ার হচ্ছে অভ্যন্তরে এমন একটি স্তর যেটা অন্তঃগুরুমণ্ডলে রয়েছে, যেখানে থকথকে জেলির মতো একটা পদার্থ, যার উপর দিয়ে সমস্ত প্লেটগুলো চলাচল করে। প্লেট বলতে পাত, যে সমস্ত পাতের উপরে আমাদের এই মহাদেশগুলি ভাসমান অবস্থায় রয়েছে। যাই হোক, এগুলো আমি ডিটেলসে তোমাদের আলোচনা করে ভিডিও বানাবো, তখন তোমরা কিন্তু সেগুলো ঠিক বুঝে যাবে। যাই হোক, এখন পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। কেন্দ্রমণ্ডলের পদার্থগুলি কিভাবে অবস্থান করছে? অপশান এ জলের মতো, অপশান বি তেলের মতো, অপশান সি পিচের মতো, অপশান ডি বাতাসের মতো। কেন্দ্রমণ্ডলের পদার্থগুলি পিচের মতো অবস্থান করছে। পরের প্রশ্ন, পৃথিবীর কেন্দ্রমণ্ডলের উষ্ণতা প্রায় অপশান এ 2000 ডিগ্রি সেলসিয়াস, অপশান বি 4000 ডিগ্রি সেলসিয়াস, অপশান সি 5000 ডিগ্রি সেলসিয়াস, অপশান ডি 6000 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ পৃথিবীর কেন্দ্রমণ্ডলের উষ্ণতা প্রায় 6000 ডিগ্রি সেলসিয়াস, যেখানে সূর্যের যে বাইরের স্তর, সেই বাইরের স্তরের উষ্ণতা কিন্তু এই 6000 ডিগ্রি সেলসিয়াস, এবং সূর্যের কেন্দ্রের উষ্ণতা কিন্তু 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস। পরের প্রশ্নে চলে যাচ্ছি। সামুদ্রিক ভূত্বক প্রধানত কি দিয়ে তৈরি? অপশান এ গ্রানাইট, অপশান বি ব্যাসল্ট, অপশান সি চুনাপাথর, অপশান ডি কোয়ার্টজাইট। এর সঠিক উত্তর হয়ে যাবে সামুদ্রিক ভূত্বক ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। পরের প্রশ্ন, ভৌমজলের উৎস হলো অপশান এ শিলামণ্ডল, অপশান বি গুরুমণ্ডল, অপশান সি অন্তঃকেন্দ্রমণ্ডল, অপশান ডি বহিকেন্দ্রমণ্ডল। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ শিলামণ্ডল। পরের প্রশ্ন, সমগ্র কেন্দ্রমণ্ডলের ব্যাস প্রায় অপশান এ 6500 কিমি, অপশান বি 7000 কিমি, অপশান সি 7500 কিমি, অপশান ডি 8000 কিমি। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ 6500 কিমি। পরের প্রশ্ন, সর্বপ্রথম পাত শব্দটি ব্যবহার করেন কে? সর্বপ্রথম পাত বা প্লেট শব্দটি ব্যবহার করেন অপশান এ উইলসন, অপশান বি অলিভার, অপশান সি পিচো, অপশান ডি ম্যাকেনজি। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ উইলসন। পরের প্রশ্ন, ইউরোপীয় ও ইন্দো অস্ট্রেলীয় পাতের মিলনে কোন পর্বতের উৎপত্তি ঘটে? অপশান এ আন্দিজ, অপশান বি রকি, অপশান সি হিমালয়, অপশান ডি আল্পস। ইউরোপীয় ও ইন্দো অস্ট্রেলীয় পাতের মিলনে আমাদের যে হিমালয়, সেই হিমালয় পর্বতের উৎপত্তি হয়েছে, অর্থাৎ সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি হিমালয়। পরের প্রশ্ন, 1749 খ্রিস্টাব্দে জে ডি বুফনের প্রকাশিত মতবাদটি হলো অপশান এ ভূমিরূপ বিবর্তন, অপশান বি সমস্থিতি, অপশান সি পৃথিবীর জন্ম সংক্রান্ত, অপশান ডি পেডিপ্লেন সৃষ্টি সংক্রান্ত। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি পৃথিবীর জন্ম সংক্রান্ত। অর্থাৎ জর্জ ডি বুফন সবার প্রথম এই পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত যে বিজ্ঞানসম্মত একটি মতবাদ, সেটা দিয়েছিল 1749 সালে। পরের প্রশ্ন, পৃথিবীর জন্ম সংক্রান্ত গ্যাসীয় মতবাদটির প্রবক্তা হলেন অপশান এ ইমানুয়েল কান্ট, অপশান বি চেম্বারলিন ও মুল্টন, অপশান সি জিন্স, অপশান ডি জেফ্রিজ। এর সঠিক উত্তর হয়ে যাবে ইমানুয়েল কান্ট। পরের প্রশ্ন, চেম্বারলিন ও মুল্টনের পৃথিবীর জন্ম সংক্রান্ত তত্ত্বটি হলো অপশান এ নীহারিকা তত্ত্ব, অপশান বি গ্রহাণু তত্ত্ব, অপশান সি সংঘর্ষ তত্ত্ব, অপশান ডি জোয়ারি তত্ত্ব। এর সঠিক উত্তর হয়ে যাবে গ্রহাণু তত্ত্ব। অর্থাৎ চেম্বারলিন ও মুল্টনের পৃথিবীর জন্ম সংক্রান্ত তত্ত্বটি গ্রহাণু তত্ত্ব নামে পরিচিত। পরের প্রশ্ন, জেফ্রিজের সংঘর্ষ তত্ত্বে আগন্তুক তারকাটির সঙ্গী তারকার সংখ্যা ছিল অপশান এ একটি, অপশান বি দুটি, অপশান সি বহু, অপশান
ডি একটিও নয়। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ একটি। অর্থাৎ অন্য একটি বড় নক্ষত্র আসার কারণে আমাদের সূর্য থেকে কিছু অংশ বেরিয়ে এসে আমাদের বর্তমান এই পৃথিবী সহ অন্যান্য গ্রহের সৃষ্টি হয়েছে। এটাকে বলা হয় জুয়ারি তত্ত্ব, জিন্স ও জেফ্রিজের জুয়ারি তত্ত্ব, যাই বা সংঘর্ষ তত্ত্ব। পরের প্রশ্ন, ইমানুয়েল কান্টের গ্যাসীয় তত্ত্বে পৃথিবী সৃষ্টির পূর্বে আদি বস্তুকণার অবস্থা কেমন ছিল? অপশন এ অতি উষ্ণ, অপশন বি অতি শীতল, অপশন সি অতি শীতল ও কঠিন, অপশন ডি অতি উষ্ণ ও ঘূর্ণায়মান। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অতি শীতল। পরের প্রশ্ন, সৌরজগতের সমস্ত গ্রহের মোট কৌণিক ভরবেগ কত? সৌরজগতের সমস্ত গ্রহের মোট কৌণিক ভরবেগ অপশন রয়েছে এ 50%, অপশন বি 98%, অপশন সি 89%, অপশন ডি 2%। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 98%, অর্থাৎ 98%। পরের প্রশ্ন, পৃথিবীর বয়স কত? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশন এ প্রায় 460 লক্ষ বছর, অপশন বি প্রায় 460 কোটি বছর, অপশন সি প্রায় 460 হাজার কোটি বছর, অপশন ডি 46 লক্ষ বছর। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি প্রায় 460 কোটি বছর। অর্থাৎ আমাদের এই যে পৃথিবী, আমরা যারা বাস করছি পৃথিবীর উপর, সেই পৃথিবীর জন্ম হয়েছে আজ থেকে প্রায় 460 কোটি বছর আগে, এবং সূর্যের জন্ম হয়েছে আজ থেকে প্রায় 500 কোটি বছর আগে। পরের প্রশ্ন, ভূত্বক ও গুরুমণ্ডলের মধ্যে যে বিযুক্তি তলের সন্ধান পাওয়া যায় তা কি নামে পরিচিত? অপশন এ কনরাড বিযুক্তি তল, অপশন বি উইশার্ড গুটেনবার্গ বিযুক্তি তল, অপশন সি মোহরভিসিক বিযুক্তি তল, অপশন ডি লেমান বিযুক্তি তল। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি মোহরভিসিক বিযুক্তি তল বা মোহ বিযুক্তি তল। পরের প্রশ্ন, এস তরঙ্গ পৃথিবীর কোন অংশ দিয়ে চলাচল করতে পারে না? অপশন এ ভূত্বক, অপশন বি গুরুমণ্ডল, অপশন সি বহিঃকেন্দ্রমণ্ডল, অপশন ডি অ্যাস্থেনোস্ফিয়ার। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি বহিঃকেন্দ্রমণ্ডল। অর্থাৎ বহিঃকেন্দ্রমণ্ডলের মধ্য দিয়ে কিন্তু এস তরঙ্গ চলাচল করতে পারে না। পরের প্রশ্ন, উইশার্ড গুটেনবার্গ বিযুক্তি তলটি ভূপৃষ্ঠ থেকে কত গভীরতায় অবস্থিত? অপশন এ প্রায় 2900 কিমি, অপশন বি প্রায় 3900 কিমি, অপশন সি প্রায় 1900 কিমি, অপশন ডি 33 কিমি। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ প্রায় 2900 কিমি। পরের প্রশ্ন, মহাদেশীয় ভূত্বক ও মহাসাগরীয় ভূত্বকের অন্তর্বর্তী বিযুক্তি তল কোনটি? অপশন এ কনরাড বিযুক্তি, অপশন বি লেমান বিযুক্তি, অপশন সি গুটেনবার্গ বিযুক্তি, অপশন ডি মোহরভিসিক বিযুক্তি। এর সঠিক উত্তর হয়ে যাবে কনরাড বিযুক্তি। বিজ্ঞানী কনরাড এটি আবিষ্কার করেছিল, তাই তার নাম অনুসারে একে কনরাড বিযুক্তি তল বলা হয়ে থাকে। অর্থাৎ এটি ভূপৃষ্ঠ এবং এটি এই শিয়াল ও সীমার মাঝে অবস্থিত। মহাদেশীয় ভূত্বক বলতে শিয়াল এবং মহাসাগরীয় ভূত্বক হচ্ছে সীমা, এই দুটির মাঝে কিন্তু এই কনরাড বিযুক্তি অবস্থিত। যাই হোক, এটা ডিটেলসে যখন আলোচনা করব তখন তোমরা ঠিক ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। পরের প্রশ্ন, ভূ অভ্যন্তরে স্বল্প গতিবেগ সম্পন্ন অঞ্চল কোনটি? ভূ অভ্যন্তরে স্বল্প গতিবেগ সম্পন্ন অঞ্চলে অপশন রয়েছে অপশন এ অন্তঃকেন্দ্রমণ্ডল, অপশন বি বহিঃকেন্দ্রমণ্ডল, অপশন সি অ্যাস্থেনোস্ফিয়ার, অপশন ডি গুরুমণ্ডল। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অ্যাস্থেনোস্ফিয়ার। অর্থাৎ এই স্তরে সমস্ত কিছুর গতিবেগ কিন্তু কম হয়ে যায়। পরের প্রশ্ন, ইঙ্গে লেমান ভূগর্ভের কোন গভীরতায় লেমান বিযুক্তি তলটির সন্ধান পান? অপশন এ 515 কিমি, 5150 কিমি, অপশন সি 5050 কিমি, অপশন ডি 5525 কিমি। এর সঠিক উত্তর হয়ে যাবে 5150 কিমি, অর্থাৎ অপশন বি। পরের প্রশ্ন, কেন্দ্রমণ্ডলটি খনিজের গঠন অনুযায়ী কি নামে পরিচিত? অপশন এ প্রোফেসিমা, অপশন বি নিফেসিমা, অপশন সি নিফে, অপশন ডি সাইমা। এর সঠিক উত্তর হয়ে যাবে নিফে। আমি আগেই তোমাদের বলেছি নিকেল এবং লোহা দ্বারা গঠিত, তাই একে সংক্ষেপে নিফে বলা হয়। পরের প্রশ্ন, কোন শিলার উপস্থিতিতে অ্যাস্থেনোস্ফিয়ার সান্দ্র অবস্থায় থাকে? অপশন এ গ্রানাইট, অপশন বি পেরিডোটাইট, অপশন সি বায়োটাইট, অপশন ডি পেগমাটাইট। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি পেরিডোটাইট। পরের প্রশ্ন, গুরুমণ্ডল পৃথিবীর মোট আয়তনের কত অংশ অধিকার করে আছে?
গুরুমণ্ডল পৃথিবীর মোট আয়তনের কত অংশ অধিকার করে আছে? অপশন এ 28%, অপশন বি 82%, অপশন সি 65%, অপশন ডি 90%। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 82%। যাই হোক বন্ধুরা, এই ছিল তোমাদের প্রথম অধ্যায়ের দ্বিতীয় ইউনিটের থেকে, অর্থাৎ পৃথিবীর জন্ম ও পৃথিবীর অভ্যন্তরভাগ থেকে যে গুরুত্বপূর্ণ এমসিকিউ, সেই গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলোর উত্তর কিন্তু তোমাদের আমি দিয়ে দিলাম। তোমরা এগুলো ভালো করে নোট ডাউন করে নিও এবং বারবার এই ভিডিওটি দেখো, তাহলে তোমাদের এগুলো আত্মস্থ হয়ে যাবে এবং এখান থেকে তোমরা কিন্তু অবশ্যই প্রথম সেমিস্টারের প্রশ্ন কিন্তু কমন পাবেই। এবং যে সমস্ত বন্ধুরা কম্বাইন্ড এর জন্য পড়াশোনা করছো, সেই সমস্ত চাকরি প্রার্থী বন্ধুদের উদ্দেশ্যও বলছি, তোমাদের কিন্তু এখান থেকেও বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রশ্ন ইতিপূর্বে এসছে এবং আগামীতেও আসবে। তাই তোমরা কিন্তু এই প্রশ্নগুলো যত্ন সহকারে পড়ো এবং তোমাদের যে নোট খাতা, সেই নোট খাতায় কিন্তু তোমরা এগুলো লিখে রাখো, কারণ এগুলোর থেকে তোমরা কিন্তু অবশ্যই চাকরি পরীক্ষায় এবং 11 ক্লাসের পরীক্ষায়, ক্লাস 8-এর কিন্তু এই ভিডিওটি দেখতে পারো, কারণ তোমাদেরও কিন্তু এখান থেকে অনেক প্রশ্ন তোমরা অবশ্যই পেয়ে যাবে। যাই হোক বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে সুস্থ থেকো, ভালো থেকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবের মাধ্যমে আপন করে নিও এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না বন্ধুরা। যাই হোক, সকলে ভালো থেকো। ধন্যবাদ সকলকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।